নন্দিনী কফি মগটা সরিয়ে স্নিগ্ধকে শুতে জায়গা করে দেয়। দেখি, আমাকে বসতে দাও এখানে, আমি তোমার মাথা টিপে দিচ্ছি, তুমি ঘুমানোর চেষ্টা করো। এটা শুনে বাধ্য ছেলের মতন স্নিগ্ধ একটু চেপে শুইল, যাতে নন্দিনী আরাম করে পাশে বসতে পারে। নন্দিনী আলতো হাতে স্নিগ্ধর কপাল ছুঁয়ে টিপতে শুরু করে। মুহূর্তেই আবার সেই প্রশান্তি এসে ভর করে স্নিগ্ধর শরীরে। চোখটা বন্ধ হয়ে যায় আপন গতিতেই। মেয়েটার হাতে জাদু আছে মনে হয়, নাহলে এত আরাম লাগে কিভাবে? নিজের অজান্তেই হালকা বিস্তৃত হয়ে যায় স্নিগ্ধর ঠোঁট। আরাম লাগছে ভাইয়া? হুম। নন্দিনী নিঃশব্দে হাসে। এভাবে পার হয়ে যায় কিছুক্ষণ। হঠাৎ স্নিগ্ধ জিজ্ঞেস করে নন্দিনীকে, আজকের দিনটা কেমন ছিল? কেমন লাগলো ঘুরতে? অনেক ভালো লেগেছে সত্যি। পদ্মা ব্রিজটা সামনাসামনি দেখতেছে এতটা সুন্দর, তা আমার চিন্তাতেই ছিল না। এখন খুলনা বা ওদিকের মানুষদের যাতায়াতের কত সহজ হয়ে যাবে, তাই না? হুম। আসলেই সরকার একটা কাজের কাজ করেছে এই ব্রিজটা বানিয়ে। আচ্ছা, ছবিগুলো বেশিরভাগ নাবিল তুলেছিল তাই না? দেখি, কালকে ওকে ফোন করে ছবিগুলো পাঠাতে বলবো। ওকে। ঠিক তখনই নন্দিনীর কণ্ঠে অভিমান শুনতে পেল স্নিগ্ধ। তবে আমার একটাই আক্ষেপ হয়ে গেল, কি? সবাই কত ছবি তুলছে আর আমি সেখানে ছবিই তুলতে পারলাম না তোমার জন্য। নাবিলের ক্যামেরায় আমার ছবি নেই, আমি শিওর। মুচকি হাসি দিল স্নিগ্ধ। ওদিকে নন্দিনী নিজের কষ্ট বিস্তারিতভাবে উগরে দিচ্ছে। মিনি তিতলি অনেক ছবি তুলেছে, শুধু আমিই পারলাম না। খামোখাই পুরো টাইম আমাকে নিজের পাশে বসিয়ে রাখলে। আরে বোকা, টলারটা কিরকম টলছিল দেখছিলি না? তুই পড়ে যেতে পারতি। তোর সেফটির জন্য তো সেটা করলাম আমি। টলার টললে বুঝি আমি একাই পড়তাম? কই, মিলিকে তো কিছুই বললো না সেরকম। ওর পাশে তো নাবিল ছিল, মিলিকেও পড়তে দিত না। তাহলে নাবিলের পাশে আমাকেও দাঁড়াতে দিতা, তাহলে আমিও ছবি। একদম না, তোর পাশে আমি যথেষ্ট। অন্য কাউকে তোর সেফটি এনশিওর করতে হবে না। স্নিগ্ধর কণ্ঠ ছিল বেশ শান্ত, কিন্তু সেই শান্ত ভাবের দৃঢ়তা ছিল স্পষ্ট। নীরব ঘরটায় মনে হয় নীরবতার আরেকটা স্তর পড়ে গেল তখন। এক মুহূর্তের জন্য নন্দিনী পুরাই থমকে গেল। টিপতে ভুলে গেল স্নিগ্ধর মাথা। এদিকে স্নিগ্ধ কিন্তু সেই স্বাভাবিক রূপেই চোখ বন্ধ করে আবার বলল, কি রে, থেমে গেলি কেন? টিপতে থাক, ভালো লাগছে। নিজেকে কোনো মতে আবার গুটিয়ে টেপা শুরু করলো নন্দিনী। কিছুক্ষণ যায় এভাবেই। তারপর হঠাৎ স্নিগ্ধ বলল, তোর পাশে আমার মোবাইলটা রাখা, ওটা খুলতো। নন্দিনী মোবাইলটা হাতে নিয়ে দেখে লক করা। পাসওয়ার্ড দেয়া তো, কিভাবে খুলবো? তুই আমার পাসওয়ার্ড জানিস না? আমাকে কখন বলছো? ও, আমাকে দে। মোবাইলটা নিয়ে পাসওয়ার্ড খুলে একটা ফাইল বের করে স্নিগ্ধ। তারপর নিঃশব্দে নন্দিনীর হাতে মোবাইলটা দিয়ে আবার চোখ বন্ধ করে ফেলে। কিন্তু ফাইলটা দেখে তো নন্দিনীর চোখ বড় বড় হয়ে পুরাই ছানা পড়া। ফাইলের ভেতর আজকের তোলা অনেক ছবি এবং 2-3টা ছাড়া সব কটাতেই নন্দিনী উপস্থিত। তখনই নন্দিনীর মনে পড়ল, হ্যাঁ, স্নিগ্ধ নিজেও মোবাইলে ছবি তুলছিল। 2-1টাতে তো ও নিজেই স্নিগ্ধর সাথে ক্যামেরায় তাকিয়েই ছবি তুলেছে। কিন্তু তাই বলে এত ছবি তোলা হয়েছে, এটা কল্পনাও করেনি নন্দিনী। স্নিগ্ধর কিছুক্ষণ আগে বলা কথাটাতে এতটা না হলেও এখন ভীষণ লজ্জায় পড়ে গেল ও। ছবিগুলো যে খুব যত্ন করে তোলা হয়েছে তা বোঝাই যাচ্ছে। প্রত্যেকটা ক্লিকে নন্দিনীর সুন্দরতা ফুটে উঠেছে। হতবাক হয়ে নন্দিনী ভাবতে থাকে যে স্নিগ্ধ কেন ওর এত সুন্দর সুন্দর ছবি তুলতে গেল। ভাইয়া এত সুন্দর? ছবিগুলো দেখতে দেখতে কিছু একটা বলতে যাচ্ছিল নন্দিনী, তবে আর চোখে স্নিগ্ধর দিকে তাকাতেই সেটা আর পারল না। স্নিগ্ধর চোখে ধরা পড়ে গেল ও। দেখলো স্নিগ্ধ ওর দিকে অপলক তাকিয়ে আছে। দৃষ্টিতে কেমন যেন এক আকর্ষণ জড়ানো। পর মুহূর্তেই সে আকর্ষণে আকর্ষিত হলো নন্দিনীও। কিছু মুহূর্তের জন্য দুই জোড়া চোখ কোনো এক মোহরে ডুবে বাধা পড়ল। দুজনের কেউই পারছিল না নিজেদেরকে সরাতে, অথবা হতে পারে ওটা একে অপরের দৃষ্টি থেকে সরতেই চাচ্ছিল না। হঠাৎ নূপুরের আওয়াজে দুজনের মাঝের মোহটা কেটে গেল। নিস্তব্ধ পরিবেশে নন্দিনীর পায়ের হালকা নড়াচড়াতেই পায়েলটা গুঞ্জন দিয়ে উঠল, আর সেটাই ছড়িয়ে পড়ল গোটা ঘরময়।
ঝট করে সোজা হয়ে বসলো নন্দিনী, মুখটা একদম সামনে বারান্দার দিকে। স্নিগ্ধ নিজেও বিব্রত বোধের মাঝে পড়ে গেছে, নড়ে চড়ে উঠে বসলো নিজেও। আর চোখে নন্দিনীর চেহারা দেখেই ও বুঝে গিয়েছে যে মেয়েটা ভয়ঙ্কর পরিমাণে লজ্জা পেয়েছে। পরিস্থিতি সামলাতে সাথে সাথেই নিজের কণ্ঠে গাম্ভীর্য টেনে আনলো স্নিগ্ধ। আমার মাথা ব্যথা একটু কমেছে, তুই এখন যেতে পারিস। মনে হয় এ কথারই অপেক্ষায় ছিল নন্দিনী। স্নিগ্ধর বলা শেষ হতে না হতেই ঝেড়ে দৌড় দিল ও রুম থেকে। স্নিগ্ধর হকচকিয়ে যাওয়া মুখের দিকে একবারও ফিরে তাকালো না। স্নিগ্ধ বেচারা আর কি করবে, চুপচাপ কিছুক্ষণ দরজার দিকে চেয়ে রইল। তারপর খেলে গেল ওর ঠোঁটে এক মায়াবী হাসি। আমার ভালোবাসা তো এখন দেখলি না, তার আগে এত লজ্জা পেলি? সামনে যে তোর কি হবে সেটা একমাত্র মহান আল্লাহই জানে। ব্যাস, আর কিছুই চিন্তা করলো না স্নিগ্ধ, শুধু গভীর এক শ্বাস নিতে নিতেই চলে গেল। নন্দিনী এক দৌড়ে নিজের রুমে এসে দরজাটা বন্ধ করে সেটাতে ঠ্যাস দিয়ে দাঁড়ালো। হৃৎপিণ্ড মনে হয় এক্ষুনি খাঁচা থেকে বের হয়ে উড়াল দেবে। স্নিগ্ধর চোখে চোখ রাখার সেই ক্ষণটা বারবার ওর সামনে ভাসছে। যতই সেটাকে ভোলার চেষ্টা করছে ততই বিফল হচ্ছে নন্দিনী। এরকম কেন হচ্ছে আজ? কি ছিল সেই ক্ষণটাতে? কি ছিল স্নিগ্ধর চাহনিতে যেটা নন্দিনীকে জোকের মতো আটকে রেখেছিল? এমন তো আগে কখনো হয়নি, তাহলে আজ? নন্দিনী, এই দি। মিলির আওয়াজে চিন্তার ছুতো কাটলো নন্দিনীর। নিজের মুখটা মুছে ভাবখানা ঠিক করে দরজা খুলল ও। কি ব্যাপার দি, দরজা বন্ধ করেছে কেন? এমনি। দি, কিছু হয়েছে? না না না, না তো। কি 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 হবে আবার? না, তোর চেহারাটা একটু ফ্যাকাশে লাগছে তো, তাই বললাম আর কি। আচ্ছা বাদ দাও, ঘুমাতে যাচ্ছিলে নাকি? মম না, আয় ভিতরে। মিলি ঢুকে নন্দিনীর খাটের উপর বসলো। আজকে ট্রিপে আমরা মোবাইলে কিছু ছবি তুলেছিলাম, সেগুলোই তোমাকে দেখাতে এসেছি। ছবির কথা শুনতেই আবার জমে গেল নন্দিনী। কিছুক্ষণ আগেই স্নিগ্ধর ঘরে ঘটে যাওয়া সেই মুহূর্তটা চোখের সামনে ভেসে উঠল ওর। দি, এই দি, কি করো আবার? বারবার কি কই হারিয়ে যাও? হকচকিয়ে তাকালো নন্দিনী। না কিছু না, কই ছবিগুলো দেখি। নিচে দেখো। আচ্ছা, তোমার বেশি ছবি পেলাম না এখানে, জানো? তুমি ছিলা কই? ওই যে স্নিগ্ধ ভাইয়া। ও হ্যাঁ, ভাইয়া তো তোমাকে নিজের পাশে আটকে রেখেছিল। এই ভাইয়াটাও না, কি যে বলবো, তোমাকে নিয়ে একটু বেশি টেনশন করে। দি, আমি মাঝে মাঝে কি চিন্তা করি জানো? তোমার বিয়ের জন্য যখন ছেলে খোঁজা হবে তখন ভাইয়া কি করবে? তোমার দর্শন হওয়ার আগেই ও যে কয়েকটা ছেলে রিজেক্ট করবে, বেচারাদের অবস্থা চিন্তা করেই হাসি পাচ্ছে আমার। শেষ পর্যন্ত তোমার বিয়ে হয় কি না দেখো। হ্যালো বলেই মিলি হো হো করে হেসে উঠল। নন্দিনী কিছুই বলল না, শুধু হালকা একটু হাসি আনলো ঠোঁটে। আসলে স্নিগ্ধর ব্যাপারে একটু বেশি পসেসিভ। এতদিন এ নিয়ে বেশি একটা চিন্তা না করলেও আজ কেন যেন বিষয়গুলো ভাবাচ্ছে নন্দিনীকে। মিলির ছবিগুলো দেখছে ঠিকই, ও কিন্তু মন সেখানে নেই। কোনো মতে ছবিগুলো দেখে মিলিকে ঘুমের বাহানা দিয়ে রুম থেকে বের করলো নন্দিনী। তারপর খাটের পাশে বসে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল ও। আচ্ছা কেন আজ ভাইয়া এভাবে আমার দিকে তাকিয়েছিল? ওর চাহনিতে কিছু তো একটা ছিলই, যেটা আমি আগে দেখিনি, নাকি আগে খেয়াল করিনি। আর দুপুরেও নদীর মাঝে আমার চুল ঠিক করতে গিয়ে ভাইয়ের সেই আলতো আজের ধমক, সেটাও কেমন যেন ছিল, আমাকে একদম কাঁপিয়ে দিয়েছিল। বসা থেকে শুয়ে পড়ে নন্দিনী। আর আমি নিজেও কেমন বেহায়া ভাইয়ার থেকে নিজের নজর সরাতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন চুম্বকের মতন আমাকে ধরে রেখেছিল কিছু। কিন্তু কেন? ধ্যান, এখন আমি ভাইয়ার সামনে কিভাবে যাব? ভাইয়া যদি আমাকে নির্লজ্জ মনে করে, ছি ছি ছি। ওদিকে নন্দিনীর রুম থেকে বের হতে মিলির মোবাইলে একটা কল আসলো। নাবিলের নামটা দেখে ভীষণ আকারে অবাক হলো মিলি। এই সময়ে এই মানুষটা ফোন করেছে ওকে? স্ট্রেঞ্জ। নিজের রুমে তিতলি আছে দেখে আর ওদিকে পা না বাড়িয়ে সোজা ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালো মিলি। হাই মিলি, ঘুমিয়ে পড়েছো নাকি? আমার গলা শুনে কি আপনার মনে হয় আমি ঘুমিয়ে পড়েছি? মিলি, তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো?
মিলি আসলেই সেই যে নাবিলের উপর বিকেল থেকে রেগে আছে সেটা এখনও ঝাড়তে পারেনি। না, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমার মনে হচ্ছে, দেখো এখনো তুমি আমার সাথে কাটা কাটা গলায় কথা বলছো। মিলি কিছুক্ষণ চুপ থাকলো। নাবিলের আলতো হাসি শুনতে পেল ও। আমার উপর যে রেগে আছো সেটা আমি ভালোই বুঝতে পারছি, তাই তোমার রাগ ভাঙানোর সরঞ্জাম নিয়েই তৈরি আমি। মিলি খুবই অবাক হলো। দাঁড়াও দেখাচ্ছি। তোমার হোয়াটসঅ্যাপ অন আছে, হুম। আপ ওপেন করো। পর মুহূর্তেই টুন টুন আওয়াজ হলো মিলির ফোনে। কান থেকে সরিয়ে অ্যাপ খুলতেই দেখলো নাবিলের নাম্বার থেকে কয়েকটা ছবি এসেছে। ছবিগুলো খুলতেই মিলি থমকে গেল। আজকে ব্রিজের পাশের কিছু ছবি সেগুলো, কিন্তু ছবিতে ও ছাড়া আর কেউ নেই। মিলির এতগুলো একান্ত ছবি যে নাবিল তুলেছে সেটা মিলি বুঝতেই পারেনি সারাদিন। কয়েকটা ছবি আবার একটু এডিট করা আছে। বিভিন্ন মোডে ছবিগুলো মিলির সৌন্দর্য ফুটিয়ে তুলেছে নাবিল। এসব দেখে মুহূর্তে নাবিলের উপর থেকে সব রাগ চলে গেল মিলির। আপনি তো সুন্দর ছবি তুলছেন আমার। তোমার ভালো লেগেছে? অনেক। তাহলে আমার কষ্ট সার্থক। এখন বলো, আমার উপর রাগ কমেছে? মিলি এবার জোরে হেসে ফেলল। আমি আপনার উপরে আসলে রেগেছিলাম না, একটু মন খারাপ ছিল, কিন্তু এখন আর সেটা নেই। তা মনটা কেন খারাপ ছিল? আমার দ্বারা কি এমন ভুল হলো যেটা মন খারাপ করে দিল তোমার? নাবিলের নাটকীয়ভাবে দুষ্টুমিটা মনে ধরল মিলির। আসলে আজকে বিকেলে মানে আমাদের আসার সময় আপনি এমনভাবে সরি বলেছিলেন, যেন না জানি কি হয়ে গেছে। সারাদিন তো মজাই হয়েছিল, তাহলে আবার শেষে এসে সরি কেন বলতে হলো আপনার? হেসে দেয় নাবিল। ও, তো এই কারণে তুমি রেগে আছো? আরে এইটা তো আসলে আমি ক্যাটেসিওর জন্য বলেছিলাম। আমার কাছে এইসব কার্টেসি না হিপোক্রেসি মনে হয়, আর আমি হিপোক্রেসি একদমই সহ্য করতে পারি না। ওয়াও, তুমি যে সিদ্ধ ভাইয়ার বোন, এটা যে কেউ দেখলেই বুঝে যাবে মিলি। ওয়ান ওনার মতন তুমি একদম সোজাসাপটা কথা বলো। গুড, আই লাইক ইট। মিলি নিঃশব্দে হাসে। নাবিল হয়তো সেটা বুঝে, তাই বলে ও। আমার আজকে তোমার সাথে টাইম স্পেন্ড করে খুব ভালো লেগেছে, এবং এই কথাটা আমি ক্যাটেসি করে না, একদম মন থেকে বলছি মিলি। আই রিয়েলি হ্যাড অল নাইস টাইম। মিলি এগুলো শুনে তৎক্ষণাৎ বাতাসে ভাসা শুরু করে দিয়েছে। পছন্দের মানুষের কাছ থেকে যদি এত মধুর কথা শুনতে পাওয়া যায় তাহলে কে না বাতাসে উড়বে। তবে ঠিক তখনই নিজের সেই ভাবনা থেকে ধপ করে পড়ে গেল মিলি। নিচে তিতলির ডাকে চমকে উঠল ও। সাথে সাথে নাবিলকে বলল, আচ্ছা আজ রাখি। তিতলি, আমাকে খুঁজতে গিয়ে শেষে বাসার সবাইকে জাগিয়ে দিবি, পরে কথা বলবো। নাবিল ঠিকভাবে বায়ও বলতে পারল না, তার আগেই কেটে গেল কলটা। ঘড়ির অ্যালার্মে ঝট করে চোখ খুলল নন্দিনী। প্রথমে মাথায় কিছুই ঢুকলো না ওর। চোখে রাজ্যের ঘুমে বারবারই পাতা নুইয়ে যাচ্ছে। এখন অ্যালার্ম বাজছে কেন? আমি তো ফজরের নামাজের জন্য। মুখ ভরা বিরক্তি নিয়ে কোনো মতে ঘড়ির দিকে হাত বাড়ালো নন্দিনী। উদ্দেশ্য অ্যালার্মের চিৎকারটা বন্ধ করা, কিন্তু সময়ের দিকে তাকাতেই একদম ভীষণ খেয়ে যায় ও। ভোর 4:15 বাজে, মানে কি আমি কি তাহলে ঘুমিয়ে পড়েছিলাম? বাইরে ফজরের আজানের মধুর সুরটা কানে আসতেই চোখের ঘুম হাওয়া হয়ে যায় নন্দিনীর। ঝট করে উঠে বসেও বিছানায়। রাতের চিন্তাগুলো আবার উকি দেয় মাথায়, কিন্তু সেটাকে এখনও বেশি পাত্তা দেয় না। ফজরের ওয়াক্ত খুবই কম সময়ের, তার উপর সবাইকে ডেকেও তুলতে হবে। এই বাসায় নন্দিনীর ঘুম সব চাইতে পাতলা। একটা টোকা পড়লেও ওর ঘুম ভেঙে যায়, তাই ফজরের ওয়াক্তেও খুব সহজেই উঠে যেতে পারে। আর তারপর ওর দায়িত্ব হয় বাড়ির সব ছোটদের ওঠানোর। বড়রা নিজেরাই উঠে যান বলে তাদেরকে আর ডাকা লাগে না। প্রতিদিনকার মতন ফোন হাতে নিল নন্দিনী। একে একে মিলি, তিতলি আর তিহামকে ফোন দিয়ে উঠিয়ে যেই স্নিগ্ধকে ওঠাতে যাবে তখনই ফোনের বোতামে হাত থেমে গেল ওর। স্নিগ্ধকে ফোন দেওয়ার মতন সাহস হচ্ছে না আজকে। কেন যেন লজ্জা জেঁকে ধরছে, কিন্তু ওঠাতে হবে তো তাকে। কি করা যায়, কি করা যায়? হঠাৎ বুদ্ধি খেলে গেল নন্দিনীর মাথায়। মিলিকে ফোন লাগালো। তো শোন, আমার একটা কাজ করে দে না।
এই ভোরবেলা আবার তোমার কি কাজ পড়লো দি? একটু ভাইয়াকে তুলে দিবি তুই? কি বললা? আমি ভাইয়াকে কেন তুলে দিব? এটা তো প্রতিদিন তুমিই করো। আজকে একটু তুই করে দে না বোন। পাগল হইছো দি? আকাশে আলো ফোটে না আর আগেই বকা খেয়ে দিনটা খারাপ ভাবে শুরু করব? তুমি জানো না ভাইয়া আমার ফোন না পাইলে কিভাবে খেপবে? সব ঝাড়ি আমার খেতে হবে তখন। মিলো আজকের জন্য প্লিজ প্লিজ বোন, আজকে করে দে। কিন্তু কেন? তোমার ফোন দিতে প্রবলেম কি? ভাইয়া বকা দিয়েছে নাকি তোমাকে? না মানে হ্যাঁ হ্যাঁ এরকম হয়েছে। এখন তুই ফোন দে ভাইয়াকে, ওঠা সময় বেশি নাই। আচ্ছা ঠিক আছে, রাখো, দেখি করা যায়। ফোনটা রেখে হাঁপ ছেড়ে বাঁচল নন্দিনী। এখনের মতন ব্যাপারটা সামলে গেছে, পরেরটা পরে ভাবা যাবে, এই চিন্তা করে নামাজ পড়তে চলে গেল ও। সকালে নাস্তা শেষ করে নাগমা নন্দিনীকে ডাক দিলেন। আম্মু, স্নিগ্ধর শরীর কেমন? মাথা ব্যথা কমেছে? হ্যাঁ মামুনি, ভাইয়া রাতে বলছিল অনেকটা কমে গিয়েছে ব্যথা। ও ভালো। আচ্ছা, ওর নাস্তাটা রুমে দিয়ে আয় তো। শনিবারে তো বেলা করে ঘুমায়, খিদা লেগে গেছে হয়তো। এই নে। নন্দিনীর ভেতরে তো ডামাডোল বাজা শুরু করেছে। ভোরে তো মিলিকে দিয়ে স্নিগ্ধর সাথে কথা বলা এড়িয়ে গিয়েছিল ও, এখন তো সাক্ষাৎ সামনেই যেতে হবে, এখন কি হবে? কিরে নন্দিনী, কি চিন্তা করছিস? হ্যাঁ না কিছু না, দাও। খাবারটা নিয়ে উপরে আসলো নন্দিনী, ভয়ে ভয়ে রুমে ঢুকলো। স্নিগ্ধকে দেখলো খাটে হেলান দিয়ে বসা, এলোমেলো চুল আর ফোলা চোখ জানান দিচ্ছে যে এইমাত্র ঘুম থেকে উঠেছে। নন্দিনী একবার তাকিয়েই আর চাওয়ার সাহস করলো না। টেবিলের উপর নাস্তাটা রেখেই পালাতে চাচ্ছিল ও, কিন্তু তার আগে পেছন থেকে কঠোর আওয়াজে ডাকলো স্নিগ্ধ। কোথায় আছিস? আর আজকে ভোরে তুই আমাকে কল না দিয়ে মিলুকান আমাকে ডেকে ওঠালো? কি ব্যাপার, বৌধের মতন দাঁড়িয়ে আছিস কেন? মুখটা কি কেউ সেলাই করে দিয়েছে? না মানে তাহলে বল, আমাকে ডাকিসনি কেন? ভাইয়া আসলে হঠাৎ স্নিগ্ধকে খাট থেকে উঠতে দেখলো নন্দিনী। ভয়ে তো অবস্থা খারাপ। স্নিগ্ধ কি ওর কাছে আসার জন্য উঠলো নাকি? হ্যাঁ তাই তো, এদিকেই আসছে তো, কিন্তু কেন? নন্দিনীর বুকে যেই ডামাডোল বাজছিল সেটার ক্ষিপ্রতা বেড়ে গেল কয়েক গুণ। স্নিগ্ধর চোখের দিকে তাকাতেও পারছে না ও, মনে হচ্ছে গতকাল রাতে সে ভাব আবার ফিরে আসবে। এই নন্দিনী, হঠাৎ স্নিগ্ধ তুড়ির আওয়াজে নন্দিনীর উপরে তাকালো। স্নিগ্ধ বারান্দার সামনে দাঁড়ানো, হাতে তোয়ালে। নন্দিনী থেকে বেশ দূরেই আছে সে। রাগান্বিত স্বরে প্রশ্ন করলো ও। এরকম সিটিয়ে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর? সাথে সাথে সোজা হয়ে দাঁড়ায় নন্দিনী। নিজেকে 101টা চড় মারতে ইচ্ছে করছিল তখন ওর। কী সব যাতা কাল রাত থেকে ভাবছে ও, নির্লজ্জের মতন। ধুর, নিজের সাথেই এখন নিজের চোখ মেলাতে পারছে না। কিছু হয়নি ভাইয়া, তুমি হাত মুখ ধুয়ে নাস্তা করে নাও, আমি যাই। এই বলে আর একবারও ফিরে তাকালো না নন্দিনী, দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। তবে পেছনে তাকালে স্নিগ্ধ ঠোঁটের দুষ্টু হাসিটা চোখে পড়তো ওর। আমি ঠিকই বুঝতে পারছি যে কাল রাতের ঘটনাটা তোর মাথায় গেঁথে গেছে, সেটাই তোর মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে, আর তাই তুই আজ আমার থেকে দূরে দূরে থাকছিস। ব্যাপার না, আর কিছুদিন নন্দিনী, আর কয়েকটা দিন। এর মাঝে প্রায় 3 সপ্তাহ পার হয়ে যায়। স্নিগ্ধ আর নন্দিনীর মাঝে আর কোনো বিব্রতকর পরিস্থিতি উৎপন্ন হয়নি। নন্দিনী তো ভেবেই নিয়েছে সে রাতে ওরই স্নিগ্ধর চাহনি বুঝতে ভুল হয়েছিল, কারণ এরপরে স্নিগ্ধর মাঝে কোনো পরিবর্তনই দেখেনি নন্দিনী। এদিকে নিজেই না জানি কত কিছু ভেবে বসেছিল ও, এখন নিজের চিন্তার উপরই হাসি পায় ওর। মাথাটা মনে হয়ে গিয়েছিল নষ্ট হয় পুরোপুরি। দিনটা ছিল রবিবার। সন্ধ্যায় ইনশাদ বাসায় এসে আয়েশাকে রুমেই পেলেন। ফোনে এক বান্ধবীর সাথে কথা বলছিলেন আয়েশা। স্বামীকে দেখে ফোনটা ছেড়ে দিলেন। আয়শা, তোমার সাথে জরুরি কথা আছে। আরে মাত্র তো বাসায় ফিরলি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও আগে। হুম, ঠিক আছে, আমাকে একটু চা করে দাও, তারপর কথা বলছি। চা খেতে খেতে ইনশাদ নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন।
আমার ওই কলিগ আছে না, কবির, হ্যাঁ, কবির ভাইয়ের আবার কি হলো? ওর কিছু হয়নি। আজকে আমার কেবিনে এসেছিল একটা প্রস্তাব নিয়ে। কেমন প্রস্তাব? বিয়ের প্রস্তাব। ব্রু কুচকে গেল আয়েশার। বিয়ের? কার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন তিনি? আমাদের নন্দিনীর জন্য ওর বড় ভাইয়ের ছেলে কথা বলতে এসেছিল। মুখে প্রথমে না বললেও মনে মনে ঠিকই আন্দাজ করে ফেলেছিলেন আয়েশা যে এরকম কিছু হবে। সাথে সাথে মনটা অস্থির হয়ে গেল তার। নন্দিনীর বিয়ে এখন? এবার অবাক হওয়ার পালা ইনশাদের। বুঝলাম না তোমার কথা। না মানে আমি বলছি, নন্দিনী তো এখনো ছোট, ওর এত তাড়াতাড়ি বিয়ে কি দরকার? এবার ইনশাদ বুঝতে পারলেন স্ত্রীর কথা। যদিও প্রত্যেকটা সন্তানই তার মায়ের চোখে এক ভালোবাসা পায়, তারপরও কোনো একজনের প্রতি একটু দুর্বলতা বেশিই থেকে যায়। আয়েশা সেই দুর্বলতা নন্দিনীর প্রতি, এটা সবাই জানে। তনিমা হওয়ার 3 বছর পর আয়েশা আবার মা হতে পেরেছিলেন। একটা ছেলে হয়েছিল তার, কিন্তু বাচ্চাটাকে জন্মের সময় বাঁচানো যায়নি। সেই শোক কাটিয়ে উঠতে আয়েশার অনেক সময় লেগেছিল। অনেক সময় ধরে আর মাও হতে পারছিলেন না তিনি। শেষে 4 বছর পর তার কোল জুড়ে আসে নন্দিনী। ছেলে হারানোর বেদনাটা মনে সেদিন অনেকটা ঘুচিয়ে হাসতে পেরেছিলেন আয়েশা। আর তখন থেকেই নন্দিনীকে তিনি আগলে রেখেছিলেন খুব করে। তাই এখন সেই মেয়েরই বিয়ের কথা শুনে তিনি এমন প্রতিক্রিয়া দেখাবেন, এটা স্বাভাবিক। ইনশাদ নিজের কণ্ঠে হাসি টেনে আনলেন। আরে প্রস্তাব আসলে কি মেয়ের বিয়ে হয়ে যাবে নাকি? আর নন্দিনী কিন্তু অত ছোটও না। আগামী বছর গ্রাজুয়েশন শেষ করেছো। আগামী বছর না, গত বছর গ্রাজুয়েশন শেষ করেছো। এখনই তো এইসব প্রস্তাব আসবে। আমার কথা কি জানো আয়শা? প্রস্তাব আসলে আসুক, আমরা সব কিছু যাচাই বাছাই করবো, তারপর সে না বিয়ে। এখনই এতটা টেনশন করো না। কিন্তু স্বামীর কথায় কোনো কাজই হলো না আয়েশার মাঝে। সে ভীষণভাবে চিন্তায় পড়ে গেছেন, এবং এটার পেছনে একটা কারণও আছে বটে। স্বামীকে রেস্ট নিতে বলে রুম থেকে বের হলেন তিনি, উদ্দেশ্য বড় জায়ের রুমে যাওয়ার।